রিপোর্ট লেখানোর জন্য কোনো ফি লাগে না। আপনি যা করছেন তা শুধু ভুল নয়, আইনেরও বিরুদ্ধ। এই কথা শুনে বিকাশ ক্ষিপ্ত হয়ে বললেন, কি বললি? আমি ভুল করছি? তুই আমার থেকে বেশি আইন জানিস। বেশি বকবক করিস না, নইলে এখনই তোকে ভেতরে পুরে দেব। অনন্যা বুঝে গিয়েছিলেন যে এই ইন্সপেক্টরও সেই একই পথে হাঁটছেন যে পথে দেবাশিস রায় ছিলেন। তিনি শান্ত থেকে জিজ্ঞাসা করলেন, আপনার থানার ইন্সপেক্টর দেবাশিস রায় কোথায়? বিকাশ বিরক্ত হয়ে বললেন, তার সঙ্গে কি কাজ? আমার সঙ্গে প্রশ্ন করিস না, নিজে গিয়ে কথা বলে নে। অনন্যা আবার বললেন, স্যার আপনি রিপোর্ট লিখুন, নইলে আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনি চেনেন না যে আমি কে? এই কথা শুনে বিকাশ হেসে বললেন, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তোকে তো মনে হচ্ছে তুই হয় ভিখারি, নয় কুড়িয়ে কচরা তুলিস, নয় কোনো বাড়িতে ঝাড়ু পোছা করিস। এখানে রিপোর্ট লেখা হবে না, এখন বেরিয়ে যা, নইলে ধাক্কা মেরে বাইরে ফেলে দেব। অনন্যা নিজেকে সামলে নিল। তিনি বুঝে গিয়েছিলেন যে এরা সবাই একই দুর্নীতির পথে। তিনি মনে মনে ঠিক করলেন এদের শিক্ষা দিতেই হবে, কিন্তু তার আগে তাদের পুরো কুকীর্তি দেখতে হবে। তারপর থানা থেকে বেরিয়ে কিছুক্ষণ ভাবলেন। তারপর মোবাইল বের করে তার আইপিএস এবং আইএএস অফিসারদের ফোন করে বললেন, আমি এই থানায় আছি, আপনারা আমার গাড়ি নিয়ে আসুন। এই বলে তিনি আবার থানায় ঢুকলেন। বিকাশ তাকে দেখে চিৎকার করে বললেন, এই মেয়ে আবার এসেছে, তোর বোঝা যায় না? এবার তোকে শিক্ষা দেব, এখন তোকে জেলে পড়তে হবে। অনন্যা নির্ভয়ে ধীরগন্ত কিন্তু স্পষ্ট কণ্ঠে বললেন, স্যার আমি শুধু রিপোর্ট লেখাতে চাই, আপনি রিপোর্ট নথিভুক্ত করুন। আপনারা যদি জনতার সঙ্গে এমন ব্যবহার করেন তাহলে আমরা ন্যায়ের আশা কার কাছে করব? কিন্তু বিকাশ আবার একই কথা বলতে লাগলেন, আমি বলেছি না রিপোর্ট লেখাতে হলে 5,000 টাকা বের কর, টাকা ছাড়া এখানে কিছুই হবে না, বারবার বিরক্ত করিস না, নইলে ধাক্কা মেরে বাইরে ফেলে দেব। অনন্যা মনে মনে ভাবছিলেন, এরা কত নিচে নেমে গেছে। এদের এটাও জানা নেই যে একজন মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয়। তিনি হালকা হাসি দিয়ে বললেন, দেখুন স্যার, আপনি ঘুষ কেন চাইছেন? আইনে কোথাও লেখা নেই যে রিপোর্ট নথিভুক্ত করার জন্য জনতার কাছ থেকে টাকা নিতে হবে। আপনি স্পষ্টভাবে আইন ভাঙছেন। যদি আপনি রিপোর্ট নথিভুক্ত না করেন তাহলে আমি আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আপনি নিজেকে বড় অফিসার মনে করেন, কিন্তু আপনার কোনো ধারণা নেই যে আপনার সঙ্গে এরপর কি হতে চলেছে। এই কথা শুনে বিকাশ খুব রেগে গেলেন। তিনি দুজন কনস্টেবলকে ইশারা করে আদেশ দিলেন, এই মেয়েকে বাইরে নিয়ে যাও আর শিক্ষা দাও, এভাবে যাবে না। দুজন কনস্টেবল অনন্যার দিকে এগিয়ে এসেছিলেন, হাত ধরতে যাচ্ছিলেন। তখনই থানার দরজা থেকে একটি কড়া কণ্ঠ ভেসে এলো, থামো। সবার চোখ দরজার দিকে ঘুরে গেল। সেখানে দাঁড়িয়েছিলেন আইএএস এবং আইপিএস অফিসারদের একটি দল, যারা ডিএম অনন্যাকে ডাকতে এসেছিলেন। তাদের পেছনে আরও কিছু সিনিয়র পুলিশ অফিসার ছিলেন। তাদের মধ্যে একজন রেগে বিকাশ চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, বেহায়া ইন্সপেক্টর, এটা কি করছো তুমি? এখনই তোমার ইউনিফর্ম খুলে ফেলা হবে এবং সারা জীবন জেলে পচবে। এই শুনে বিকাশের হাত পা কাঁপতে লাগলো, তার কপাল থেকে ঘাম ঝরতে লাগলো। হকলাতে হকলাতে তিনি বলতে চাইলেন, স্যার এই মেয়ে। কিন্তু তার কথা শেষ হবার আগেই অনন্যা এগিয়ে এলেন। তার মুখে এখন আরও তেজ এবং দৃঢ়তা ফুটে উঠেছিল। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, চুপ করো বিকাশ, আমি কোনো মেয়ে নই, আমি এই জেলার ডিএম। আমি নিজের চোখে দেখেছি এখানে সাধারণ মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করা হয়। তোমার মনে হয় এই থানা তোমার ব্যক্তিগত জাগির? এখন বুঝবে আসল আইন কি। থানার পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছিল। কনস্টেবলরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছিল। যে দুজন কনস্টেবল এইমাত্র অনন্যাকে ধরতে চেয়েছিল তারা ভয়ে পিছিয়ে গেল। আইএস অফিসার রেগে টেবিলে জোরে হাত মেরে আদেশ দিলেন, কনস্টেবল, এখনই ইন্সপেক্টর বিকাশকে হেফাজতে নাও। এক মুহূর্তের দেরিও বরদাস্ত হবে না, নইলে পরিণাম তুমি জানো। পুরো থানা নীরবে ডুবে গেল। যে বিকাশ কিছুক্ষণ আগে সিংহের মতো গর্জন করছিল, সে এখন হাত জোড়ো করে কাকুতি মিনতি করছিল। তিনি অনন্যার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললেন, ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, একটা সুযোগ দিন, আমার চাকরি চলে যাবে। কিন্তু অনন্যার চোখে জড়া মায়া ছিল না। তিনি ঠান্ডা এবং কঠোর স্বরে বললেন, ভুল তখনই ভুল হয় যখন তা একবার হয়। তোমার অপরাধ ভুল নয়, অভ্যাস, আর এর শাস্তি তোমাকে পেতেই হবে। জনতার কণ্ঠস্বর দমন করা, আইনের মজাক করা এবং মহিলার অপমান করা অপরাধ, ভুল নয়। ডিএম অনন্যা কঠোর স্বরে তার আইপিএস অফিসারকে বললেন, এদের তৎক্ষণাৎ সাসপেন্ড করো এবং হাত করা পড়াও। আইপিএস অফিসার ইশারা করলেন এবং দুজন কনস্টেবল